কেউ জানো? হ্যাঁ স্যার, ওই একটা বক্সের মধ্যে ডিনামাইট আর ক্যাট রেখে দিয়েছিল, এবারে ওটা ফাটবে না সেইটা একটা প্রবাবিলিটি এই ব্যাপার ছিল। ডিনামাইট লাগে না একটা ইঁদুরকে মারতে বা বেড়াকে। বাকিরা কেউ জানো এক্সপেরিমেন্টটা? আত্রেই জানো এক্সপেরিমেন্টটা শ্রয়ডিঙ্গার ক্যাট শুনেছো? না স্যার, জানি না ঠিক। আচ্ছা, সবাই শোনো, খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে একটা বেলজার, কাচের বেলজার বা কোনো কিছু দিয়ে একটা ইঁদুরকে ঢাকা আছে, সরি বেড়াল। আমরা দেখতে পাচ্ছি না ভেতরে কি হচ্ছে। আর ভেতরে পটাশিয়াম সায়ানাইডের শিশি আছে আর একটা হাতুড়ি আছে। হাতুড়িটা এরকম ব্যবস্থা করা আছে, ভেতরে একটা রেডিও অ্যাক্টিভ জিনিস আছে, ডায়নামাইট না, রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, তেজস্ক্রিয় পদার্থ। সেখান থেকে ধরা যায় আলফা পার্টিকেল বেরোচ্ছে, গামা বেরোচ্ছে, বিটা বেরোচ্ছে। তো ওই আলফা পার্টিকেল যখন বেরোচ্ছে সেটা গিয়ে ওই হ্যামারে হাতুড়িতে আঘাত করছে। সেটা এমন ব্যবস্থা করা আছে পটাশিয়াম সায়ানাইডের শিশিকে ভাঙবে, পটাশিয়াম সায়ানাইড বেরোবে, বেড়ালটা মারা যাবে। এখন এটা কাল্পনিক পরীক্ষা, ভেডাঙ্কেন এক্সপেরিমেন্ট বলা হয়। আগের ওই সিঙ্গল ফোটন এক্সপেরিমেন্টটাও কাল্পনিক পরীক্ষা, অনেক আগেই বলা হয়েছিল, এক্সপেরিমেন্ট করার অনেক আগে বলা হয়েছিল। আইনস্টাইন বলেছেন, অনেকেই বলেছেন। যাক, পরে করে দেখা হয়েছে। চলো, এইবার ব্যাপারটা কি দাঁড়ালো? তো রেডিও অ্যাক্টিভিটির মজাটা হচ্ছে যে কখন রেডিও অ্যাক্টিভিটি হবে, মানে কখন আলফা পার্টিকেল, গামা রে এসব বেরোবে, বিটা পার্টিকেল বেরোবে, কেউ জানে না। যদি বেরোয় তো ইঁদুরটা ডেড, যদি না বেরোয় ইঁদুরটা অ্যালাইভ। সুতরাং ভেতরে কি হচ্ছে কেউ জানে না। কোয়ান্টাম মেকানিক্সের ভাষায় ওই সময় বেড়ালটা দুটো স্টেটে একই সাথে বিলং করছে। একটু আগে যেমন ইলেকট্রন, সিঙ্গেল ইলেকট্রন যখন গিয়ে ইন্টারফারেন্স তৈরি করছিল তখন দুটো স্লিটেই একসাথে ছিল একই সময়। এটাও ঠিক তেমনি দুটো ওয়েভ ফাংশন, আমরা এরপরে ওয়েভ ফাংশন করব কোয়ান্টাম মেকানিক্সে, সেই জন্য ঠিক এই সময় ভিডিওটা দেখানো হলো যাতে তোমার কাছে এই জিনিসটা ক্লিয়ার হয় যে ওয়েভ ফাংশন দুটো সাই1 সাই2 দুটো একসাথে সেই সময় কাজ করছে, অর্থাৎ তখন তার টোটাল ওয়েভ ফাংশন সাই হচ্ছে a সাই1 প্লাস b সাই2। অঙ্ক কষে তো বলেই দেওয়া যায়, আমরা করবো কিছুদিন পরে। কিন্তু আবার চেষ্টা করা যাক ব্যাপারটা যে বেড়ালটা একই সাথে জ্যান্ত এবং মৃত, অর নয় অ্যান্ড। তুমি যখন ডিটেক্ট করছো, কারণ কি প্রবাবিলিটি অঙ্ক কষে দেখানোই যায়, এই প্রবাবিলিটিটা হচ্ছে 50%, তার মানে ওর তুমি যখন ডিটেক্ট করছো সেই সময় যদি রেডিও অ্যাক্টিভ এলিমেন্টটা হয়ে থাকে তাহলে তখন ওটা ডিটারমিনিস্টিক, অর্থাৎ ও জ্যান্ত অথবা মৃত। তুমি বেলজার খুললে একটা অবস্থাতেই তাকে পাবে। কিন্তু তার আগে ওটা কি দুটো বেড়াল হয়ে গেছিল, তুমি কাকে ডিটেক্ট করলে? কারণ খোলার পরে তো মৃতও দেখতে পাচ্ছে, আবার খোলার পরে তুমি জ্যান্তও দেখতে পাচ্ছ। তাহলে তার আগে নিশ্চয়ই দুটো বেড়াল হয়ে গেছিল, একটা জ্যান্ত একটা মৃত। তাহলে একই বেড়াল একই সাথে কখনো জ্যান্ত কখনো মৃত, একই সাথে জ্যান্ত এবং মৃত হতে পারে না। এভাবে জিনিসটাকে ভাবা যেতে পারে। ঠিক যেভাবে এই যে সিঙ্গেল ইলেকট্রন গেল গিয়ে ইন্টারফারেন্স তৈরি করলো, ইন্টারফারেন্স করতে গেলে দুটো ওয়েভ লাগে, তাহলে দুটো ইলেকট্রনের দুটো ওয়েভ দরকার। তাহলে মানে দুটো ইলেকট্রন হয়ে যাওয়া মানে কি, ওই ইলেকট্রনটা ডাবল স্লিটের কাছে গিয়ে এই স্লিটেও ছিল ওই স্লিটেও ছিল একই সাথে একই সময়। এটা খুব অদ্ভুত। এই যে কোয়ান্টাম মেকানিক্সের ব্যাপারটা, যে যখন তুমি ডিটেক্ট করছো
সঙ্গে সঙ্গে ও একটা নিশ্চিত রূপেই তোমার কাছে ধরা দেয়, কিন্তু তার আগে ও কি অবস্থায় আছে ও কাউকে বলবে না। ওই যে বেড়ালটা জ্যান্ত না মৃত, ও তোমাকে কিচ্ছু বলবে না। ও বিহেভ করবে এমন তো জ্যান্ত এবং মৃত। এটাই শ্রয়ডিঙ্গারের বিখ্যাত এক্সপেরিমেন্ট, শ্রয়ডিঙ্গার স্ক্যাট কাল্পনিক পরীক্ষা। এটা আইনস্টাইন সেই সময়, আইনস্টাইনের মতো অনেক বিজ্ঞানী যারা ফিজিক্স বা বিজ্ঞানকে ভাবে যে সে ডিটারমিনিস্টিক, অর্থাৎ সে সব বলতে পারে। মেকানিক্স জানা থাকলে একটা পার্টিকেল যদি আজকে এখানে থাকে কাল সে কোথায় থাকবে সব বলে দেওয়া যায়। কিন্তু সেই আজকে যার কথা পড়বো, ডি ব্রগলি এবং আর একজন বিজ্ঞানী হাইজেনবার্গ, এরা বিশ্বাস করত আনসার্টেনিটি প্রিন্সিপাল। আমরা এরপরে পড়বো হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল, সেখানে দেখবো অনিশ্চয়তার কথা কিভাবে আসছে। দুটোই কিন্তু বিজ্ঞানসম্মত। তো আমি আজকের আলোচনাতে আবার ফিরে যাই। ডি ব্রগলি ওয়েভলেংথ, অর্থাৎ একটা যে কোনো ইলেকট্রনের একটা তরঙ্গ আছে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আমাদের অসুবিধার জায়গাটা আবারও বলে শেষ করছি। আইনস্টাইন যেটা মানতে পারেননি, আইনস্টাইন বারবারই বলতেন কোয়ান্টাম মেকানিক্সের এই যে জায়গাটা, এটা আমি মানতে পারি না, প্রবাবিলিস্টিক, যে আমি দেখছি তাই চাঁদটা ওখানে আছে, আমি না দেখলে চাঁদটা ওখানে নেই, এটা মেনে নেওয়া খুব কঠিন। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স সেটাই বলে, যা কিছু আমরা আশেপাশে ডিটেক্ট করছি যখন, তখনই ওটা আছে, নাহলে ওটা ওখানে নেই। এই যে আমরা বলি ছোটবেলা থেকে পড়ে আসছি, কে শেলে ইলেকট্রনটা আছে, এল শেলে ইলেকট্রনটা আছে, তা কিন্তু নয়। আমরা কোয়ান্টাম মেকানিক্স আরো যখন এগিয়ে যাব তখন দেখব এর প্রবাবিলিটি আছে 80% কে শেলে থাকার, একই সময় সেই এল শেলেও 20% আছে তার প্রবাবিলিটি থাকার। একই সময়, একই সময় দু জায়গায় থাকা, 3 জায়গায় থাকা, 30 জায়গায় থাকার সম্ভাবনা রয়েছে। তুমি যখনই ডিটেক্ট করছো তখন সে একটা পার্টিকুলার জায়গায়, তার আগের খবর কেউ বলবে না। এটাকেই ফাইনম্যান বলেছেন সেন্ট্রাল মিস্ট্রি অফ দি কোয়ান্টাম মেকানিক্স। এবং এই মিস্ট্রিটাকে কাজে লাগিয়ে ইলেকট্রনিক্সে আমরা পড়েছি দুটো স্টেট আছে, 0 আর 1, অর্থাৎ জ্যান্ত অথবা মৃত, মাঝামাঝি কিছু নেই। ইয়েস অর নো। ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স, যার উপরে এই কম্পিউটার এভরিথিং দাঁড়িয়ে আছে, 0 1, সেইটাকে কোয়ান্টাম কম্পিউটার যখন তৈরি করা হচ্ছে তখন, বা অত কঠিন জিনিসে যাওয়ার দরকার নেই, সিম্পল, তুমি বাড়িতে যে ওয়াশিং মেশিন ইউজ করো বা যে কোনো অটোমেশন ইউজ করো, অটোমেটিক মেশিন, সেইখানে আমরা যে 0 আর 1 বলি তাকে বলে লজিক। এখানে দুটো স্টেট হয়, 0 আর 1, বেড়াল জ্যান্ত অথবা মৃত। কিন্তু আমরা একটু আগেই পড়লাম বেড়াল জ্যান্ত এবং মৃত কোয়ান্টাম মেকানিক্স, সুতরাং psi1 প্লাস psi2, সুতরাং 0 আর 1 স্টেটের মাঝখানে হাজার একটা স্টেট হতে পারে, দ্য মিক্সচার অফ দিস 0 and 1। এই লজিকটা বোঝা যায়, অঙ্ক কোষে পাওয়া যায় এবং এক্সপেরিমেন্ট করলেও পাওয়া যায়, অদ্ভুত ব্যাপার। দিস ইজ কল্ড ফাজি লজিক। এই ফাজি লজিককে ইউজ করেই কিন্তু আমাদের ওয়াশিং মেশিন থেকে আরম্ভ করে সমস্ত কিছু অটোমেশন যেখানে আছে, অটোমেটিক বন্ধ হয়ে যায়, যেই ধোয়া হয়ে যায় বন্ধ হয়ে যায়, মাইক্রোওয়েভ যেই গরম হয়ে গেল অটোমেটিক বন্ধ হয়ে গেল। এই যে এইসব নানা জায়গায় ফাজি লজিকের অ্যাপ্লিকেশন আছে। এই কোয়ান্টামের এই যে গল্পটা আজকে বললাম, ফাইনম্যান যে কথা বললো যে সেন্ট্রাল মিস্ট্রি, এই মিস্ট্রিটাকেই কাজে লাগিয়ে বিজ্ঞান দূর এগিয়ে গেছে। কোয়ান্টাম কম্পিউটার আগামী দিনে আরো এগিয়ে যাবে, এর স্পিড সাংঘাতিক হবে ওই কারণে, কিন্তু সেটা বোঝা যায় না, বোঝা খুব কঠিন। কোনো মানুষের পক্ষেই বোঝা সম্ভব নয় যে একটা বেড়াল একই সঙ্গে জ্যান্ত এবং মৃত। আমি দেখছি বলেই চাঁদটা আছে, নাহলে নেই। চাঁদ বলে না, যে কোনো জিনিস। এইবার এখানে আরেকটা জিনিস বলা দরকার, আজকের আলোচনাতেও আসবে, যে বড় বড় যেসব বস্তু, তুমি আমি ট্রাক, এদের ওয়েভলেংথ আমরা আজকে অঙ্ক করে দেখাবো এত ছোট যে এদের ওয়েভলেংথ নেই বললেই চলে। দেখাবো
তাহলে এই সব পার্টিকলস যারা কোয়ান্টাম পার্টিকেল নয়, মানে ইলেকট্রনের দেখবে ওয়েভলেংথ খুব সুন্দর আছে, মাপা যায়। আমরা এর পরের দিন ডিভিশন অ্যান্ড জার্মার্স এক্সপেরিমেন্ট করবো, বিখ্যাত এক্সপেরিমেন্ট। সেখানে ইলেকট্রনের ওয়েভলেংথ মাপা গেছিল, মাপা যায়, দেখানো যায় যে ওটা ওয়েভ হিসাবে কাজ করে। কিন্তু মূল সমস্যাটা তো রয়েই গেল। আমরা যারা বিগ পার্টিকলস, যাদের আমাদের মাস অনেক বেশি, তাদের ওয়েভলেংথ আমরা দেখলাম অত্যন্ত ছোট। আমাদের যদি ওয়েভই না থাকে তা আমাদের ইন্টারফারেন্স হবে কি করে? হয় না। ওই যে এক্সপেরিমেন্টটা ডাবল স্লিটের যে এক্সপেরিমেন্টটা বললাম, এত সুন্দর এক্সপেরিমেন্ট যে আজকে ২০০ বছর পরেও প্রাসঙ্গিক। ওইখানে ধরা যাক কেউ সমানে টেনিস বল ছুড়ছে ইলেকট্রনের বদলে। ওই টেনিস বল, একটা কথা, যখনই তোমরা ইন্টারফারেন্স করবে, ডিফ্র্যাকশন করবে, সেখানে বারবার বলা হয়েছে যে এই স্লিটের সাইজগুলো হতে হবে যে ওয়েভলেংথে যে পড়ছে তার সমমাত্রিক, সেম ডাইমেনশন। সাউন্ডের যখন ইন্টারফারেন্স হয়, অর্থাৎ বেঁকে যায়, ডিফ্র্যাকশন হয়, যখন বেঁকে যায়, তখন তার স্লিটের উইডথ অনেক বড় হতে হয়, কারণ সাউন্ডের ওয়েভলেংথ অনেক বড়। দরজা জানলা এগুলি তখন স্লিট। আবার যখন লাইটের হয়, তখন লাইটের ওয়েভলেংথ 4000 থেকে 8000 অ্যাংস্ট্রম, এই মাপের সরু স্লিট নিতে হয়। এই এক্সপেরিমেন্ট তোমরা কলেজে করবে যখন সুযোগ পাবে। আবার যখন এক্স-রে ডিফ্র্যাকশন হবে, তখন এক্স-রে আরো ছোট। তখন অত ছোট স্লিট আমরা বানাতে পারি না। আমরা ক্রিস্টালের সাহায্য নিই। ক্রিস্টালের যে অ্যাটম গুলো, তারা ওই দূরত্বে থাকে। সুতরাং এক্স-রে যখন ক্রিস্টালে গিয়ে পড়ে, তখন এক্স-রে ডিফ্র্যাকশন হয়। আমরা পড়ব, ব্র্যাগস ল পড়ব। এই ডেভিসন অ্যান্ড জার্মার পড়তে গিয়েই পড়তে হবে। সেখানে আমরা দেখব ডিফ্র্যাকশন হচ্ছে, ইলেকট্রন ওয়েভ হিসেবে কাজ করছে বলেই ডিফ্র্যাকশন হচ্ছে। এবং ওইটা বললাম যেটা, যে ওয়েভলেংথটা আর যে স্লিট, তার মাত্রা, ডাইমেনশন, আকৃতি সমমাত্রিক হতে হবে। এটা বললে চলবে। ইন এনি কেস, আবার আজকে কথা ফিরে আসি যে তাহলে ওয়েভলেংথটা কত সেটা আমাকে বের করতে হবে। ওই টেনিস বলের কথা যেটা বলছিলাম, যে টেনিস বল যদি সমানে ওই ডাবল স্লিটের দিকে ছুড়ে দিই, টেনিস বলের সমমাত্রিক স্লিট নিয়ে, সেখানে কিন্তু কখনো ইন্টারফারেন্স প্যাটার্ন দেখা যাবে না। কেন? কেউ তো ডিটেক্ট করছে না। করছে। আমার ভিডিওতে বলা আছে, দেখবে একটা কথা শেষে, কনসাসনেস, এই ডিটেকশনের জন্য কনসাসনেসের কোনো প্রয়োজন নেই। কোনো চেতনা সম্পন্ন মানুষকে থাকতে হবে বা যন্ত্রকে থাকতে হবে, এর কোনো মানে নেই। একটা এক্সাম্পল দিই, টেনিস বল তো ছোড়া হচ্ছে, আমি বলছি ইউনিভার্সের কোথাও ডিটেক্ট করলেই ওটা চলে যাবে প্যাটার্নটা। দ্যাটস ইন্টারেস্টিং। তো এইখানে টেনিস বলের ক্ষেত্রে কে ডিটেক্ট করছে? কেউ করছে না, কিন্তু তাও ডিটেক্টেড হয়ে যাচ্ছে। কিভাবে? এটা শোনো ভালো। টেনিস বল যখন যাচ্ছে, তখন লাইট আছে, লাইটের মধ্যে দিয়ে যাচ্ছে। এই ফোটন যেই এসে পড়ছে টেনিস বলের ওপরে, রিফ্লেক্টেড হচ্ছে। তার মানে ওই ফোটন কিভাবে কিভাবে রিফ্লেক্টেড হচ্ছে সেটা দেখে আমরা বুঝতে পারবো টেনিস বলটা কোথা দিয়ে যাচ্ছে। চোখে দেখার ব্যাপারটাকে বলছি। কেউ যদি নাও দেখে, আমি কি বললাম, ডিটেকশনের উপায় থাকলেই আর ইন্টারফারেন্স প্যাটার্ন হবে না। এবং সত্যি তাই, টেনিস বল হাজার ছোড়ো, ওরকম একটা একটা করে কোনোদিনও ওপাশে গিয়ে একটা একটা করেই জমবে, কখনো ইন্টারফারেন্স প্যাটার্ন হবে না। এরকম সেই কারণেই এটাকে ঘুরিয়ে আমি আজকের পড়াশোনার মধ্যে চলে আসবো, সেখানে দেখাবো টেনিস বল বা বড় যে কোনো বস্তু, তার ওয়েভলেংথটা এতটাই ছোট যে তার অস্তিত্ব নেই বললেই চলে। সেই জন্য আমাদের ডেইলি লাইফে পার্টিকেল গুলো ওয়েভের মতো বিহেভ করে না, পার্টিকেল হিসেবেই বিহেভ করে, এভাবেও বলা যায়। অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্সের বিষয়গুলো একটু দার্শনিক দৃষ্টিভঙ্গির মতো হয়ে যাচ্ছে। আইনস্টাইন যখন রবীন্দ্রনাথকে বললেন এই ব্যাপারটা,
যে এতটাই তখন সারা পৃথিবীতে আলোড়ন ফেলে দিয়েছে। ইনফ্যাক্ট রবীন্দ্রনাথকে উনি বলেছিলেন, কিন্তু অ্যাকচুয়ালি আইনস্টাইন তার সেক্রেটারিকে এই কথাটা বলছিলেন যেতে যেতে, যে বিখ্যাত কথা, যে তোমার কি মনে হয় যে ওই চাঁদটা দেখছি বলেই চাঁদটা ওখানে আছে, তাহলে নেই। তো কনসাসনেস, এই চেতনা, সেটা রবীন্দ্রনাথ তখন কি করে বলছেন, উনি দার্শনিক হিসাবে, কবি হিসাবে বলছেন, আমার এটা বুঝতে কোনো অসুবিধা হয় না। উনি তার আগেই বলেছেন যে আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, তুমি হলো লাল। আমার চেতনা আছে তাই পান্না সবুজ, টুনির রংটা লাল। আমার চেতনাতেই ওই চাঁদটা ওখানে আছে। আমার চেতনা না থাকলে, ওখানে কনসাসনেস না থাকলে নেই। একটা জায়গায়, একটা বনের মধ্যে কোনো প্রাণী নেই, ওখানে বাজ পড়লো, শব্দ কি হলো? তুমি বলবে হ্যাঁ হলো। তাহলে কি করে হলো? প্রাণী তো নেই, শ্রবণ যন্ত্র না থাকলে ওটা ডিটেক্টেড হলো কি করে? সুতরাং এই কথা বলাই যায় যে শব্দ হয়নি। আবার আমি বলতে পারি, তুমি বলতে পারো যে হ্যাঁ, বাজ পড়লে তো আমরা জানি যে শব্দ হয়, কিন্তু হয় বললে হবে না। ফিলোসফি, দর্শন সবসময় বলে যে না, একটা যন্ত্র যতক্ষণ না ডিটেক্ট করছে ওটা ভুল বলবো, ওখানে তো কান, চেতনা, কনসাসনেস তো নেই। সুতরাং এগুলি ফিলোসফিক্যাল দিকে চলে যাচ্ছে। কোয়ান্টাম মেকানিক্স অনেকটাই ফিলোসফিক্যাল, কিন্তু সেই বলে এটা উড়িয়ে এই দিয়ে যন্ত্র যে কোনো প্রাণী যার কনসাসনেস আছে, এরকম কিছুই থাকতে হবে তা নয়। আমরা যখন কাল্পনিক যে এক্সপেরিমেন্ট গুলো করি, এই যে বেড়ালের এক্সপেরিমেন্টটাই বললাম, সেখানে কনসাসনেস না থাকলেও এক্সপেরিমেন্টটা তো ট্রু, এরকম তো হতেই পারে। সুতরাং বৈজ্ঞানিক ল গুলোর ভ্যালিডিটি থাকছে, দেখার দৃষ্টিভঙ্গিটা পাল্টে যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হবে যে বিজ্ঞানের কোনো ল ধ্রুব কিছু নয়। নিউটন 200 বছর ধরে রাজত্ব করে যাওয়ার পর আইনস্টাইন একদিনে বললো যে না, ব্যাপারটা তো ওরকম নয়, গ্র্যাভিটির ব্যাপারটাই ওরকম নয়, অন্যভাবে দেখতে হবে স্পেস টাইম কার্ভেচার। সুতরাং দৃষ্টিভঙ্গি সবসময় পাল্টাচ্ছে বিজ্ঞানে, দর্শনে, সেটাকে মেনে নিতে হবে। আমি সেই জায়গাটা বলছি না, জায়গাটা একদম অন্য, যে আমি আস্তে আস্তে বিজ্ঞান এমন জায়গায় ঢুকে যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি। আমি তুমি না, আইনস্টাইন বা যে কোনো লোক যারা ডিটারমিনিস্টিক ওয়ার্ল্ডে বিশ্বাস করে, যে আমরা আগের থেকে বলে দিতে পারবো যে এই ঘটবে, সেটা বিগ পার্টিকলস, তাদের ক্ষেত্রে বলে দেওয়া সম্ভব। এই গ্যালাক্সি কি হবে না হবে, এই স্টারের কি পরিণতি হবে, সব বলে দেওয়া যায়, হয়ও। কিন্তু কোয়ান্টাম মেকানিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে সেটা বলা সম্ভব না। তুমি যখন ডিটারমাইন করছো তখন হ্যাঁ ওটা তাই, যখন ডিটারমাইন করছো না তখন কিন্তু আগে থেকে বলতে পারছো না যে কি ডিটারমাইন করবে, কি অবস্থায় তাকে দেখবে। তাতে বিজ্ঞানের লটা ভুল হয়ে যাচ্ছে না, একই ল, সেটা নিয়ে তুমি দেখলে একরকম, অভিস্তাত দেখলে আর এক রকম। দ্যাটস ইম্পর্টেন্ট, লটা ভুল নয়। রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থেকে রেডিও অ্যাক্টিভিটি বেরোবে, তার চান্স 50%, মানে জ্যান্ত এবং মৃত, এই লটা ভুল নয়। তা মেনেই তো বলা হচ্ছে যে আগের থেকে কি বলা যাবে যে অভিস্তাত কি দেখবে আর অভিক কি দেখবে? বলা যাবে না। এই জায়গাটাতে এসে মুশকিল হয়ে গেল। আইনস্টাইন বলছে না না, কি করে এটা হয়? বলা যাবে তো, অভিস্তাত কি দেখবে তাও বলা যাবে, অভিক কি দেখবে তাও বলা যাবে। কিন্তু শ্রোডিঙ্গার বলছে, কোয়ান্টাম মেকানিক্স বলছে, ওয়েভ মেকানিক্স বলছে না, বলা যাবে না, আগে থেকে বলা যাবে না।
অভিজ্ঞ স্যার জ্যান্ত দেখতে পারে, অভিমৃতও দেখতে পারে, অভিস্নাত জ্যান্তও দেখতে পারে, মৃতও দেখতে পারে। স্যার আমরা মানে ভেরিয়াস আউটকাম গুলোকে জানবো, পার্টিকুলার এক্সপেরিমেন্টে কোনটা হবে সেটা বলতে পারবো না, তাই তো? কোন সময় দেখছো তার উপরে নির্ভর করছে। আর জায়গাটা যখন দেখছো সেটা নিয়ে তো কোনো অসুবিধা নেই। একজন গিয়ে বেলজাত তুললো, দেখলো জ্যান্ত, ভাবার দরকার নেই। আরেকজন গিয়ে দেখলো মৃত, ভাবার দরকার নেই। এটা তো হয়ই। সমস্যাটা তো আগের জায়গায়, যারা ভাবছে যে আচ্ছা ও তো দেখলো জ্যান্ত আর মৃত, ও দেখলো ঠিক আছে, তাহলে আগে ও কি অবস্থায় ছিল? তাহলে কি একটা বেড়াল দুটো বেড়াল হয়ে গেছিল? কেউ জানে না। ঠিক যখন ডিটারমাইন করা হলো তখন কি একটাই হয়ে গেল আবার? এই যে আমার যে এক্সপেরিমেন্টটা নিয়ে গল্প শুরু হয়েছিল, যে একটাই ইলেকট্রন যাচ্ছে, গিয়ে ইন্টারফারেন্স হচ্ছে, তাহলে কি ওই একটা ইলেকট্রন দুটো জায়গায় চলে গেছিল? একই সাথে কি এই স্লিটেও ছিল, ওই স্লিটেও ছিল? তাহলে কি একটা ইলেকট্রন দুটো ইলেকট্রন হয়ে গেছিল? একটা ফোটন কি দুটো ফোটন হয়ে গেছিল? কেউ জানে না। ডিটেক্ট করতে যাও, ও একটাই ফোটন দেখাবে। আর তুমি ডিটেক্ট করো না, ইন্টারফারেন্স প্যাটার্নের দিকে তাকিয়ে থাকো, তাহলে এ বাবা, তাহলে তো এই ইলেকট্রনটা একই সময় দু জায়গায় ছিল, তাহলে ইন্টারফারেন্স হলো কি করে? সুতরাং অভিক ইন্টারফারেন্স যে ফিজিক্সের ল, সেটা ভ্যালিড, হ্যাঁ ঠিকই আছে, যা হওয়ার কথা ছিল তাই হচ্ছে। পার্টিকেল হিসাবে যদি দেখো, ডিটেক্টর যন্ত্র, তার ডিটেক্ট করার কথা, সে ঠিকই তো ডিটেক্ট করছে, হয় এটাই নয় ওটাই, হ্যাঁ কোনো অসুবিধা তো নেই। সুতরাং ফিজিক্স ভ্যালিড, সবকিছু ঠিকঠাক চলছে। কিন্তু তুমি একটু ভাবতে চেষ্টা করো, হলো কি করে? এই ভাবনার জায়গায় এসে মুশকিল হয়ে যায়। বুঝলাম স্যার। বিজ্ঞান বলবে তোমার সীমাবদ্ধতা, আমার, আমি ধরা দেব না। নেচার বলো যাই বলো, কোয়ান্টাম পার্টিকেলস বলবে আমরা ধরা দেব না। যেমন এরপরে যখন পার্টিকেল ফিজিক্স পড়াবো, পরের সেমিস্টার, কোনো একটা সেমিস্টার পরবর্তীকালে, সেখানে হাইজেনবার্গ বলেছেন যে এই যে নিউট্রন আর প্রোটন থাকে, এরা আলাদা কিছু নয়, একই জিনিস, তাদের আইসোস্পিন আলাদা, একটা কোয়ান্টাম নাম্বার বলে দিলেন। যেমন আমার আরেকটা ভিডিও শিগগিরই আসবে এরপরে, সেটা হচ্ছে ইলেকট্রন ডাজ নট স্পিন। তোমরা পড়ে এসছো ইলেকট্রন তার নিজের অক্ষের চারিদিকে ঘোরে, আমি দেখাবো ইলেকট্রন তার নিজের অক্ষের চারিদিকে ঘোরে না। এটার মধ্যে কোনো কোয়ান্টাম মেকানিক্স ম্যাজিক কিছু নাই, সিম্পল সেমিস্টার 1 এর একটা অঙ্ক, সেই দিয়েই দেখিয়ে দেবো। বলে এটা অ্যাকচুয়ালি উলেনবাক এন্ড গাউডস্মিথের ভুলটা, ছোটবেলা স্কুলের ভুল নয়। উলেনবাক এবং গাউডস্মিথ প্রথম এটাকে বললো, ভাবলো প্রথম যখন এটা একটা এক্সপেরিমেন্ট আছে তোমার সিলেবাসের মধ্যেই, সেই জন্যই বলবো, মানে এখনকার সিলেবাস না, মানে এই সেমিস্টার 3 সিলেবাস না, সেমিস্টার 5 এর সিলেবাস, সেখানে আছে এই এক্সপেরিমেন্টটা তোমাকে করতে হবে, বিখ্যাত এক্সপেরিমেন্ট স্টার্ন গারল্যাক এক্সপেরিমেন্ট, সেটা দিয়েই শুরু করেছে। তো স্টার্ন গারল্যাক এক্সপেরিমেন্টে পরিষ্কার দেখা যাচ্ছে ইলেকট্রন দুটো জায়গায় গিয়ে জমা হচ্ছে, একটা স্পিন প্লাস আপ, একটা স্পিন মাইনাস আপ। স্টার্ন গারল্যাক নোবেল প্রাইজ পেয়ে গেল, ঠিক আছে। তো স্টার্ন গারল্যাক খুব চালাক ছিল, ও শুধু দেখিয়েছে যে হ্যাঁ দুটো জায়গায় যায়, তার মানে স্পিন প্লাস আপ মাইনাস আপ, ঘোরাঘুরির কথা যায়। উলেনবাক এন্ড গাউডস্মিথ তারপরে বললো যে হ্যাঁ, তাহলে নিশ্চয়ই ইলেকট্রনও তার নিজের অক্ষের চারিদিকে ঘুরে, তার জন্য একটা কারেন্ট হয়, কারেন্ট গেলে ম্যাগনেটিক ফিল্ড হয়, সেই জন্য ওটা দুটো হয়ে গেছে। এই যে এটা ছিল ওদের থিসিস পেপার। পাউলি, তোমরা জানো একজন এক্সপার্টের কাছে থিসিস পেপার যায়, পাউলির কাছে গেছে, তোমরা পাউলির নাম শুনেছো। পাউলি ওই আমি যে অঙ্কটা করেছি, তা পাউলি বলে আমি অঙ্কটা তোমাদের লেভেলে করে দেখিয়েছি, পাউলি মুখেই বলে দিয়েছো। তখন উলেনবার্গ এবং গাউডস্মিথের থিসিস পিএইচডি ক্যান্সেল হয়ে যাওয়ার জোয়ার, তখন ওরা বললো না না, করে না, ওরা কোয়ান্টাম নাম্বার। এখন নিচের ক্লাসে যদি আমি কোয়ান্টাম নাম্বার বলে ছেড়ে দিই, তো বুঝতে পারবে না।
সুতরাং বোঝার সুবিধার জন্য ওইভাবে বলা হয়, এবং এই ভুলটা মাথায় নিয়েই মাস্টার ডিগ্রি পাশ করে অনেকে বেরিয়ে যায়। অনেক অধ্যাপক শিক্ষক তারাও এই ভুলটা নিয়েই চলে যায়। কিন্তু রিয়ালিটিতে দেখানো যায় কোয়ান্টাম পার্টিকলস যেহেতু জিরো সাইন্স আধুনিক পদার্থবিদ্যার ভাষা, এবং আমি সেই জন্য ক্লাসিক্যালি দেখিয়েছি, জিরো না হলেও ক্লাসিক্যালি কোটর ইত্যাদিরা যে ইলেকট্রনের ডাইমেনশন বলেছে 2 × 10⁻⁻15 মিটার, সেটা ধরেও দেখানো যায় যেটা ঘুরে না, ঘুরতে পারে না। ফিজিক্স পড়ে পাশ করে যাবে, এগুলো একটু জানা দরকার। সেই জন্যই এসবের একটু অবতারণা। এগুলি না জেনেও বহু লোকের দিন ভালোই কেটে যাচ্ছে, চাকরি বাকরি করছে, পয়সা কামাচ্ছে, নাসায় গিয়ে রকেট ওড়াচ্ছে, সবই করছে, সুবিধা কিছুই হয় না। ওই অভিক এটা বললো বলে আমার মনে পড়ে গেল। দেখার ব্যাপার, যে যেভাবে দেখবে। কিন্তু যেই তুমি বললে যে ঘুরে না, এটা জাস্ট কোয়ান্টাম নাম্বার, তখনই তোমার বুঝতে অসুবিধা হবে, কি রে বাবা কোয়ান্টাম নাম্বার জিনিসটা আবার কি, হয় না মাথায় মাকে। কিন্তু যেই তুমি বেশ পৃথিবীটা নিজের অক্ষের চারিদিকে ঘোরে, আবার সূর্যের চারিদিকেও ঘোরে, এই মডেলটাকে এনে যদি ইলেকট্রনটাকে নিয়ে বোঝা যায় ছোটবেলায় ক্লাস 9-10-এ, হ্যাঁ ভালোই বোঝা যায়, সুবিধা হয়। ভাবলে ভুল তো কিছু নেই, সবই তো ভালো সুন্দর হচ্ছিল বোর মডেল। বোর কি বলেছে? বোর বলেছে যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো যখন ঘোরে তখন সে কোনো রেডিয়েশন করে না, বোরের ফার্স্ট অ্যাসাম্পশন। কিন্তু কোনো চার্জ পার্টিকেল যদি ঘোরে, তার মানে দিক পরিবর্তন হচ্ছে, তার মানে তার অ্যাক্সেলারেশন আছে, যে কোনো অ্যাক্সেলারেটেড চার্জ পার্টিকেল তার রেডিয়েশন হবেই। অ্যাসাম্পশনটাই ভুল, কিন্তু এই অ্যাসাম্পশনটা ধরে বেশ তো সুন্দর, এতদিন সবকিছু ভালোই হচ্ছিল। কোয়ান্টাম মেকানিক্স বললো যে না, ওভাবে কোনো দেখার দরকারই নেই। দেখো ওয়েভ ফাংশন হিসাবে দেখবো, এই যে আজকে আমরা ওয়েভের দিকে যাব, এই ওয়েভ লেন্থ মাপার পরেই আমরা পরবর্তীকালে শ্রোডিঙ্গারের ওয়েভ ইকুয়েশন করব, ওয়েভ দিয়ে দেখবো পুরো ব্যাপারগুলোকে। ওইসব অ্যাসাম্পশনের কোনো প্রয়োজনই নেই। ইলেকট্রন আদৌ নিউক্লিয়াসের চারিদিকেও ঘোরে না, প্রবাবিলিটি এখানে থাকে, এখানে থাকার সম্ভাবনা এত, ওখানে থাকার সম্ভাবনা এত, একই সময়, একই সময়েও এখানেও আছে, অন্য জায়গায়ও আছে, কেসেলেও আছে, অন্য জায়গায়ও আছে। তুমি যখন ডিটারমাইন করছো কোনো পার্টিকুলার একটা জায়গায় আছে। তো এইভাবে না ভেবেও না জেনেও দিব্য সবকিছু অঙ্ক টঙ্ক কষবে, দেখবে পরবর্তীকালে আমার এই আজকের লেকচার তো ভুলে যাবে দুদিন পরে, ভিডিও কেউ দেখবে না, আমার ওই ভিডিও দেখার দরকারও নেই। এই একই ভিডিও হাজার একটা নেটে রয়েছে, ওই ইলেকট্রন ডাজ নট স্পিন এর উপরেও অনেক ভিডিও আছে, বই আছে। সেসব ভুলও পড়ে না, পড়বে না, আজকের এই লেকচার দুদিন পরে ভুলে যাবে। কিন্তু তুমি অঙ্কগুলো এরপরে যে কোয়ান্টাম মেকানিক্সে পড়ে যাবে, আমি আর কোয়ান্টাম মেকানিক্সের ক্লাস হয়তো পরবর্তী সেমিস্টারে নেব না, টিডি নেবেন বা কেউ একজন নেবেন, বড় বড় অঙ্ক করে যাবে, তখন এসব মাথায় থাকবেও না, কিছু এসে যাবে না। ফিজিক্সের কোনো কিছুই মিথ্যে হয় না, সব অঙ্ক চলতেই থাকে, অঙ্ক ঠিকঠাক চলতে থাকে, ম্যাথমেটিক্স। যে সবই এখন যা যা করবো আগামী দিনগুলোতে সবই অঙ্ক। কিন্তু আজকে আমি বোঝানোর চেষ্টা করলাম আমি তো অঙ্ক পড়ছি না, ফিজিক্স পড়ছি। এই ফিজিক্সটা বোঝা দিন দিন কঠিন হয়ে যায়, যদি ভাবার চেষ্টা করে হচ্ছেটা কি, তখন খুব মুশকিল। অভিক কিছু বোঝা গেল? না স্যার। আর কারোর কোনো প্রশ্ন? রাত্রি বিয়ে করলে নাকি? না না স্যার, বুঝতে পেরেছি।
তো কোয়ান্টাম মেকানিক্সের এই প্রথম ক্লাসে, এই প্রথম দিকে এইটা বলতেই হয়, প্রতিবারই বলতে হয়, কারণ এবারটা একটু জানা দরকার। কিন্তু পরবর্তীকালে যখন বড় বড় কোয়ান্টাম মেকানিক্সের অঙ্ক করবে, তখন এই জিনিসগুলো এসে যাবে না। অঙ্ক কষে তো এখনই ওয়েভলেন্থ বের করা যায়, বের করব। কিন্তু কেউ যদি ভাবে যে একটা পার্টিকেল ওয়েভ হয়ে গেল কি করে, এখানেই মুশকিল। বেশি ভাবলেই মুশকিল। ওকে, এবার দেখো বোর্ড ফোর্ড দেখতে পাচ্ছ কিনা, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে একটু অঙ্ক কষে ফেলা যাক, ছোট অঙ্ক। তার আগে আমাকে বলো দেখি, তোমাদের কি গ্রুপ ভেলোসিটি, ফেজ ভেলোসিটি পড়িয়েছি? পড়াইনি না? আগের দিনের ক্লাসে কি হয়েছিল? স্যার কম্পটন থিওরির ওই রিলেশন বিটুইন ওই স্ক্যাটারিং অ্যাঙ্গেল এন্ড ডেভিয়েশন অ্যাঙ্গেল ও ওইটা। আচ্ছা, তাহলে আমাকে নেক্সট ক্লাসে এটা একটু পড়িয়ে নিতে হবে। আমি একটু বলে দিচ্ছি, দাঁড়াও। আমার ধারণা ছিল ওটা হয়ে গেছে। তোমরা যদিও গ্রুপ ভেলোসিটি, ফেজ ভেলোসিটি পড়েছো, তোমাদের সাউন্ডে ছিল গ্রুপ ভেলোসিটি দ্যাটস ইকুয়াল টু ডি ওমেগা ডি কে। ওমেগাটা কি তোমরা জানো, 2 পাই ইন্টু ফ্রিকোয়েন্সি, আর কে মানে কি ওয়েভ ভেক্টর, 2 পাই বাই ল্যামডা। যদিও তোমরা পড়েছো, তাও আমি এটা আরেকদিন পরের দিনের ক্লাসে করিয়ে দেবো। ওকে, আর আইনস্টাইনের সমীকরণ তোমরা জানো, বা প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি থেকে জানো, E ইকুয়াল টু এইচ নিউ। তাহলে আমি যদি এটাকে h বাই 2 পাই লিখি, তাহলে এটাকে লিখতে হবে 2 পাই নিউ। তার মানে হচ্ছে h কাট বলে, h বাই 2 পাই কে h কাট বলে, আর 2 পাই নিউ মানে এই যে ওমেগা বলেছি। সুতরাং E ইজ ইকুয়াল টু h কাট ওমেগা। এটা মুখস্থ রাখবে, এটা যেন বারবার না বলতে হয়। সেকেন্ডলি, এই এনার্জি আমি বলেছি যখন আমি টোটাল এনার্জি, কিন্তু এটা কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। আমি ইলেকট্রনের রেস্ট মাস এনার্জি বলেছিলাম m0c স্কয়ার, আর এই এনার্জি মানে কিন্তু mc স্কয়ার। তার মানে এটা হচ্ছে রুট ওভার বলেছিলাম e স্কয়ার c স্কয়ার প্লাস m0 স্কয়ার c টু দি পাওয়ার 4। তাহলে আমাদের দাঁড়ালো যে h কাট ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার e স্কয়ার c স্কয়ার প্লাস m0 স্কয়ার c টু দি পাওয়ার 4। তাহলে যদি ডিফারেন্সিয়েট করি এর রেসপেক্টে, তাহলে এটা এরকম হবে, এটা হবে 2 রুট ওভার p স্কয়ার c স্কয়ার প্লাস m0 স্কয়ার c টু দি পাওয়ার 4, আর এটা ডিফারেন্সিয়েশন হবে 2p c স্কয়ার dp dk। এবার তাকিয়ে দেখো, এই জিনিসটা মানে কি, এই 2 আর 2 চলে গেল। এই জিনিসটা মানে কি, এই জিনিসটা মানেই তো mc স্কয়ার। তাহলে লেখো dc স্কয়ার dp dk। এবার p ইজ ইকুয়াল টু কি, আচ্ছা সেটা পড়া যাবে, dc স্কয়ার dp dk। আর এটা কত, mc স্কয়ার। এবার তাকিয়ে দেখো, c স্কয়ার চলে গেল, p বাই m মোমেন্টামকে মাস দিয়ে ভাগ করলেই ভেলোসিটি অফ দি পার্টিকেল dp dk। ভালো কথা। আর এই দিকে হচ্ছে h কাট d ওমেগা dk। বেশ, এবার একটু তাকাও, আমি পরের দিন দেখাবো এই গ্রুপ ভেলোসিটি ইজ ইকুয়াল টু পার্টিকেল ভেলোসিটি। v হচ্ছে কিন্তু পার্টিকেল ভেলোসিটি।
এই সেই জায়গা যেখানে ওয়েভ আর পার্টিকেল রিলেশন হচ্ছে। আজকে এত কথা অঙ্কটা দেখো, কেউ যদি না ভাবে কিছুই এসে যায় না। অঙ্ক কষে দেখাবো আমি পরের দিন, গ্রুপ ভেলোসিটি ফিজিক্যাল টু পার্টিকেল ভেলোসিটি। কিন্তু কেউ যদি ভাবে ছিল ওয়েভ হয়ে গেল পার্টিকেল, কি করে হলো? এখানেই মুশকিল। তো এখানে তাকাও বোর্ডের দিকে, তাহলে জিনিসটা কি দাঁড়ালো? এইচ কাট আর ডি ওমেগা ডি কে মানে কি বললাম? পার্টিকেল ভেলোসিটি। পার্টিকেল ভেলোসিটি ডিপি কে, পার্টিকেল ভেলোসিটি চলে গেল, এইচ কাট রইল, ডিপি কে রইল। তাহলে ডিপি ইজ ইকাল টু এইচ কাট ডি কে। ইন্টিগ্রেশন করো, তাহলে পি ইজ ইকাল টু এইচ কাট কে প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি। at k equal to 0, p equal to 0, সুতরাং c equal to 0, সুতরাং p equal to h cut k। p is equal to h cut k মানে h cut মানে h by 2 pi, k মানে বলেছি 2 pi by lambda, তার মানে h by lambda। এইটাই p is equal to h by lambda, বিখ্যাত ইকুয়েশন। তার মানে ল্যামডা পার্টিকেলটার যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা কত? h by p। দিস ইজ ডি ব্রগলি ওয়েভলেংথ। দিস ইজ জি, ডিটা ছোট হাতের, ব্রগলির বিটা বড় হাতের, এল আই ই, ডি ব্রগলি ওয়েভলেংথ। এর অ্যাকচুয়াল উচ্চারণ, ফরাসি উচ্চারণ দ্য ব্রই। এবার একটা মানুষের কথা ভাবা যাক বা ট্রাকের কথা ভাবা যাক। বিগ পার্টিকলস, তাদের মাস হচ্ছে ধরে নিলাম 100 কেজি, ভেলোসিটি সুবিধার জন্য 100 মিটার পার সেকেন্ড। তাহলে তার ল্যামডা কত? ট্রাকের ল্যামডা কত? h মানে 6.6 into 10 to the power minus 34 জুল সেকেন্ড, ডিভাইড বাই মোমেন্টাম, মাস ইনটু ভেলোসিটি, মানে 100 কেজি টু ভেলোসিটি 100, কত হয়? 6.6 into 10 to the power minus 38 মিটার। এত ছোট 10 to the power minus 38 মিটার, এরকম কোনো ওয়েভলেংথ মাপাই যাবে না। সেই জন্য আমরা ট্রাক, মানুষ, টেনিস বল, এর কোনো ওয়েভলেংথ দেখতে পাই না, বুঝতে পারি না, মাপতে পারি না, ফিজিক্যালি ইম্পসিবল। কিন্তু সেখানে ইলেকট্রন বা কোয়ান্টাম মেকানিক্যাল পার্টিকেলের ওয়েভলেংথ কত? 6.6 into 10 to the power minus 34 h by 4, মাস কত? 9.1 into 10 to the power minus 31 কেজি। এবং মোস্ট ইম্পর্টেন্ট, ভেলোসিটি কম করেই ধরো না, ভেলোসিটি বেশি হলে আবার রিলেটিভিস্টিক ফর্মুলা ইউজ করতে হবে, সেজন্য ভেলোসিটি কম করেই ধরো। ওই কত ধরবে? 100ই ধরো। ইলেকট্রনের ভেলোসিটি তো তুমি যে ভোল্টেজ দিয়ে সরি যে ভোল্টেজ দিয়ে অ্যাক্সেলারেট করছো তার উপরে নির্ভর করে। কম ভোল্টেজ দাও, কম অ্যাক্সেলারেশন হবে, কম ভেলোসিটি হবে। 100 মিটার পার সেকেন্ড ধরে নাও, কত হয়? -29 পড়ে গেলে +29, 10 to the power minus 5, 6.6 into 10 to the minus 5 মিটার অনায়াসে মাপা যায়। আমাদের যে লাইট
4000 তো তলায় 9.1টা 10 ধরে নাও, 10 আর 3 কত হয়? আচ্ছা আচ্ছা 28, 14, -6 হয়, -6। হ্যাঁ, 4000 অ্যাংস্ট্রম মানে কি 4 × 10 কিউব, আর অ্যাংস্ট্রম মানে কি কত 10 টু দি পাওয়ার মাইনাস কত 10 10, কত হয় 4 × 10 টু দি পাওয়ার মাইনাস 7। অর্থাৎ এর চেয়েও ছোট জিনিস লাইট আমরা দেখতে পাই, সুতরাং এই ওয়েভলেংথ আমরা দেখতেই পাবো, অসুবিধা কি? এবার ইলেকট্রন অ্যাকচুয়ালি আরো বেশি ভেলোসিটিতে যায়, এটা যত বাড়বে ওয়েভলেংথ আরো ছোট হবে, মাপা যাবে। রিলেটিভিস্টিক ফর্মুলা তখন ইউজ করতে হবে, লাইটের ভেলোসিটির কাছাকাছি গেলেই রিলেটিভিস্টিক ফর্মুলা ইউজ করতে হবে, অর্থাৎ তখন আমাদের এই সব ফর্মুলা ইউজ করতে হবে, ক্যালকুলেটর লাগবে, ব্যাপারটা। সুতরাং আমরা আজকে পড়লাম ডি ব্রগলি ওয়েভলেংথ। তোমার পরীক্ষার সময় আসবে যে আমরা বিগ পার্টিকলস এর ক্ষেত্রে এই ট্রাক, মানুষ, হাতি, ঘোড়া, টেনিস বল, এদের ওয়েভলেংথ কেন দেখতে পাই না, আর ইলেকট্রনের কেন দেখতে পাই, তখন এই আজকে যে অঙ্কটা করলাম এটা কষে দিতে হবে। এর পরের দিন আমাকে মনে করাবে গ্রুপ ভেলোসিটি ফেজ ভেলোসিটি রিলেশনটা তোমাদের পড়ে দিতে হবে, আর পড়ে আসবে। তোমাদের গ্রুপ ভেলোসিটি ফেজ ভেলোসিটি রিলেশন ছিল, শ্রেণীতে ছিল, এবং সেমিস্টার 1-এ যেখানে সাউন্ড দুটো ওয়েভ একটা একটা ঘাড়ে গিয়ে পড়লো, সেখানে ছিল গ্রুপ ভেলোসিটি ফেজ ভেলোসিটি। পড়ে এলে বুঝতে সুবিধা হবে। তুমি দুটো ওয়েভ দিয়ে পড়ে আসবে, আমি অসংখ্য ওয়েভ দিয়ে করাবো। কেন? একটা পার্টিকেল মানেই অসংখ্য ওয়েভের সমাহার, সুতরাং অসংখ্য ওয়েভ মানেই ক্যালকুলাস, ইন্টিগ্রেশন। অঙ্ক কষবো তখন তোমার অঙ্ক বুঝতে কোনো অসুবিধাই হবে না, কিন্তু ফিজিক্স যত ওয়েভ বাড়বে দেখবে তত পার্টিকেলটা বেশ সুনির্দিষ্ট হবে, কিন্তু কোথায় আছে বলাটা খুব কঠিন হবে। আবার তুমি অল্প স্বল্প দুই একটা ওয়েভ নাও, তখন পার্টিকেলটা কোথায় আছে তুমি বলতে পারবে ঠিকই, তার মোমেন্টাম কত কিছুই বলতে পারবে। এই যে অনিশ্চয়তা চলে এলো, এটা আমরা আবার পরবর্তী কোনো ক্লাসে পড়বো, হাইজেনবার্গস আনসার্টেনিটিস। তো কোয়ান্টাম মেকানিক্স যখন মানুষ প্রথম পড়ে, যেমন তোমরা পড়ছো, তখন এইসব সমস্যাগুলো মাথায় এসে পড়ে। তারপরে যা হয় মেনে নেয় মানুষ, ও যা হচ্ছে হোক, একটু অঙ্ক কষি, সেভাবে অঙ্ক কষে দিতে হবে। ঠিক আছে, তাহলে কারোর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো।